আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা যারা ওদের আগ্রহে ছিলেন যে ইজি জেটা ক্লাসের যে প্রোগ্রামগুলো আছে এটা কিভাবে বুঝবেন বা জানবেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন এবং এটা নিয়ে একটা লাইভ দেওয়ার কথা বলেছিলেন। তা এই আর সেই সেই প্রশ্ন বা সেই আকাঙ্ক্ষা থেকেই যে একজন ফলোয়ার বা একজন ভিজিটর আমাকে একটা কাজের একটা রিকোয়েস্ট করেছে, তা সেটা রাখবো না তা হয় না। তাই আজকে যে লাইভটা শুরু করতে যাচ্ছি এটা হলো যে স্যামসাং এর যে ডিভাইস আছে Z3X আর ইজি জেটা ক্লাস হলো যে আমরা যে সব প্রোগ্রামগুলো করে থাকি, যে র্যাম ইএমএমসি যেগুলো বলি, এগুলোর যে প্রোগ্রামিংয়ের জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয়, এই ইজি জেটা প্লাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা সফটওয়্যারে কাজ করেন, যারা প্রোগ্রাম সম্পর্কে বুঝেন, তাদের জন্য ইজি জেটা প্লাস খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। ইজি জেটা প্লাস যদি আপনি সঠিকভাবে না বুঝেন তাহলে আপনি একটা সেট রিপ্রোগ্রামিং করতে পারবেন না। তো যারা লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটা সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। যেহেতু এটা কম্পিউটার স্ক্রিন বেস লাইভ, যার জন্য আমরা মোবাইলের যে স্ক্রিন ভিউ আছে এই পরিবেশে বা এই সিস্টেমে আমরা লাইভটা করতে পারি নাই। আমরা লাইভটা করেছি যে স্ক্রিনের যে সাইজ আছে পোর্ট্রেট হয়নি, এটা আছে যে ওয়াইডে করা হয়েছে। আমরা দেখাবো যে ইজি জেটা ক্লাসের যে সফটওয়্যার ইন্টারফেস আছে এটা, এবং ইজি জেটা ক্লাসটা আসলে কিভাবে কাজ করে, আমরা কিভাবে একটা কাজ শুরু করি, এটা সম্পর্কে আস্তে আস্তে ধাপে ধাপে জানব। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন অনুগ্রহ করে। আপনাদের যারা ফ্রেন্ড আছে বা আপনাদের সহযোগী আছে, যারা আপনাদের মতনই টেকনিশিয়ান আছেন বা যারা নতুন আছে, তাদের জন্য সুবিধা হবে এই ভিডিওটার মাধ্যমে। বেশি কথা বলবো না, আমরা কন্টিনিউ করব। আপনারা একটু মেসেজ করুন যে আসলে সব পজিশন ঠিক আছে কিনা। আর বিগত দিনে যতগুলো লাইভ আমরা করেছি, টোটাল লাইভগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমরা কিছুক্ষণের ভিতরে স্ক্রিনে যে কমেন্ট বক্স আছে এখানে আমরা পিন করে দেব। আপনারা সেখান থেকে আমাদের বিগত দিনের লাইভ এবং বড় বড় যে ভিডিওগুলো আছে, লং ডিস্টেন্সের যে ভিডিওগুলো আছে, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। লাইভে অনেক কথায় অনেকভাবে বলা যায়, কিন্তু একটা শর্ট ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হয় না, যার জন্য সাপ্তাহিক একটা লাইভের ব্যবস্থা করা হয়। আমরা চেষ্টা করি, অনেক কষ্ট হয় একটা লাইভ গোছানোর জন্য, অনেক সিস্টেম ম্যানেজ করা লাগে, একটা তথ্য দেওয়ার জন্য আমাকে কিছু তথ্য গ্যাদার করা লাগে। তাই সেই হিসাব করে সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্যমূলক কিছু আছে বিষয় উপস্থাপন করে আপনাদেরকে দেখানোর। তো যাই হোক, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আজ যদি বলি আই লাভ বিডির যে পেজ আছে, পেজে আমরা 12,500 ফলোয়ার পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের পেজটা আমরা খুব দ্রুতই আমরা এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, যার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এতদূর পর্যন্ত আসা সম্ভব হতো না। যাই হোক, আপনারা ভালোবেসেছেন, আপনাদের ফলো প্লাস কমেন্ট প্লাস লাইক সব কিছুর পিছনে ছিল যে আমাদের পরিশ্রম। আমরা পরিশ্রম করেছি এবং আপনাদের ভালোবাসা পেয়েছি। তাই যাই হোক, কথা এতক্ষণ বলার কারণ হচ্ছে যে প্রথম 2-5 মিনিট যদি একটু ব্রেক না করি বা তাহলে যারা যুক্ত হচ্ছেন তারা আসলে বুঝবেন না আসলে কি বিষয় নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। লাইভটা সর্বোচ্চ 1.5 ঘন্টা কন্টিনিউ করা হবে, এক ঘন্টার একটু বেশি। এখানে তথ্য দেওয়া হবে যে ইজি জেটা ক্লাস সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে, ইজি জেটা ক্লাস আমরা কিভাবে ব্যবহার করি, এটা আসলে আমাদের কতটুকুন কাজে লাগে,
একটা অভিজ্ঞ টেকনিশিয়ানের জন্য একটা ইজি জেটাক প্লাস কতটা ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমত আমরা স্ক্রিনে যাব। স্ক্রিনে আমরা এখানে অলরেডি কিছু তথ্য শো করিয়ে রাখছি। এখানে হচ্ছে যে আজকে বর্নিওর লাইভ ছিল না, বিগত দিনে আমরা বর্নিওনে লাইভ করেছি। এখন এখানে ইজি জেটাক প্লাসটা আসলে কি? ইজি জেটাক প্লাস হচ্ছে একটা প্রোগ্রামার বলা হয়ে থাকে, যেটা দেখুন আমি অলরেডি সফটওয়্যারটি অন করেছি। এখানে আমরা প্রথমত স্ক্রিনে যাব। স্ক্রিনের যে সফটওয়্যার দেখেন, 4টা সফটওয়্যার আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সফটওয়্যার আইকনগুলো মূলত এই যে ইজি জেটাক প্লাস যে এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটাই কি কি সফটওয়্যার বেস চলে, এতে একটা প্রোগ্রাম আছে। কোম্পানি যে প্রোগ্রামগুলো করে রেখেছে, 4টা প্রোগ্রামে এই ডিভাইসটা কানেক্ট হয় এবং আমরা এখানে পর্যায়ক্রমে এই কানেক্টরগুলো দিয়ে, এই যে সকেটগুলো দিয়ে আমরা আইসিগুলো কানেক্ট করি। তো এখন কথা হলো আমরা স্ক্রিন পানে একটু খেয়াল করি। এখানে দেখুন একটা আছে ইজি জেটাক প্লাস, ইজি জেটাক প্লাস 2, ইজি জেটাক টুলস এবং ইএমএমসি ফাইল ম্যানেজার। মূলত এই 4টা সফটওয়্যারই এই ইজি জেটাক একসাথে করতে করে নাই, তারা আলাদা আলাদা পার্ট টু পার্ট রেখেছে। আমরা 4টা 4 কাজে ব্যবহার করতে পারবো। আমরা একটু পাওয়ার পয়েন্টে যাই। দেখুন ইজি জেটাক প্লাস ইএমএমসি ফাইল ম্যানেজার বলা হচ্ছে। এই ফাইল ম্যানেজারটা আসলে কি কি কাজে ব্যবহার হয়? এই ফাইল ম্যানেজারটা হলো যে এখানে দেখুন তার একটা আইকনও অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইজি জেটাক প্লাসটা আপনার যখন আপনি ফোন হচ্ছে যে একটা ফোন প্রোগ্রামিং করতে যাবেন, একটা আইসি প্রোগ্রামিং করতে যাবেন, তখন এটা কোন টুলের মাধ্যমে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। তার আগে আমরা আরেকটু জেনে নেই যে আইসিগুলোর প্রকারভেদ সম্পর্কে, আইসিগুলো কেমন হয় দেখতে, আইসিগুলো ফোনের ভিতরে কেমন থাকে। দেখুন যে আইসি মূলত বিজিএ 254, বিজিএ 153 এবং বিজিএ 221, এই 3টা মডেল সাধারণত ফোনে পাওয়া যায়। এরপরে আছে একটু আপডেট যদি যায় তাহলে 297 আছে। তবে আপনার 254 এবং 153 এই 2টা মডেল আমাদের এখন সব থেকে বেশি ব্যবহার হয়। ইউএফএস বলেন, ইএমএমসি বলেন, এগুলো সবই এই 254 এবং 153 এবং 254 এর মধ্যে সীমাবদ্ধ। 297 আছে, কিন্তু ওইটা আছে আরও আপডেট লেভেলের। তা আমরা প্রথমত যেহেতু আমরা ইএমএমসি সম্পর্কে জানবো, ইউএফএসটা পরের পার্ট। ইএমএমসির বিষয়টা হলো, ইএমএমসি আপনি যদি ফোনে দেখেন যে ওল্ড মডেলের ফোনগুলো, ওল্ড ভার্সনের যে ফোনগুলো আছে, সেগুলোতে প্রত্যেকটাতে আপনি পাবেন কি বিজিএ 221 এই মডেলের আইসি। এবার কোম্পানি কিন্তু ওল্ড মডেলের ফোনেও বিজিএ 153 আইসিটা ব্যবহার করেছে। এই আইসিটা দেখতে কেমন হবে? একটা বক্স আকৃতির 153 যেটা, এবং যদি 221 বলি তাহলে এটার হচ্ছে যে অনেকটা 2টা রেল এবং মাথার সাইডে টি স্টাইলের। এবং যখন আমরা 254 দেখব, সেখানে দেখুন আইসির যে বলগুলো আছে, এই বলগুলো কিছু বেশি। সাধারণত একটা আইসিতে যতগুলো বল থাকে, ধরুন এখানে একটু ঠোকা দেই এটা বোঝানোর স্বার্থে, হ্যাঁ, যে এই যে বল আমি যতগুলো বক্সের ভিতরে যতগুলো ফুটফুট দিয়েছি, এখানে বিষয় হচ্ছে যে এইখানে গণনা করে যতগুলো বল হবে সেটা হচ্ছে যে এই আইসির নাম্বার। তাহলে বিজিএ 254, তাহলে এখানে আমরা বিজিএ 254 যেটা বলছি, এটাতে 254টাই বল আছে। এরপরে এখানে দেখুন যে এখানে বলা হচ্ছে যে বিজিএ 153 বলতে এখানে 153টা বলই আছে। এরপরে আপনি যান যে বিজিএ 221, এখানে দেখুন যে 221টা বলই আছে। আপনি গুণে দেখেন
221টার বেশি পাবেন না। বিষয় হচ্ছে যে আইসির নিচে যতগুলো ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট আছে ততগুলো গণনা করার পর ওইটাকে ওই বিজিএ 221, 254 অথবা 153 এটাই বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরের স্টেপে যাব। এই আইসির আবার ক্যাটাগরি কি দুইটা, আইসির ক্যাটাগরি কি দুইটা, একটা হলো ইএমএমসি এবং একটা হলো ইউএফএস। ইউএফএস বলতে কি বোঝানো হয়? ইউএফএস বলতে এখন আপডেট ফোনে যেগুলো হচ্ছে আরপিএমবি ক্লিন পসিবল না, কোনো ডিভাইসে এখন আরপিএমবি ক্লিন পসিবল হয়নি, এটা আপডেট আইসির কথা বলছি। আর আপনি যদি ইএমএমসির কথা বলি, আপনাকে যদি ইএমএমসি বোঝায়, আমি এখানে যে কটা আইসি দেখাচ্ছি এগুলো ইএমএমসি, মানে সাধারণত এই 254 এবং 153 এই দুইটা ইএমএমসি এবং ইউএফএস দুইটা মডেলেরই হয়, দুইটা ভার্সনেরই হয়। আমরা পরবর্তী যে লাইভ আছে সেই লাইভে এটার ভার্সন 3.0, 5.0, 4.0 কোন আইসি কত ভার্সন হয় এবং এইটার সিকিউরিটি কিভাবে কন্টিনিউ করতে হয়, এটার ফাইলগুলো কিভাবে আপনি ব্যাকআপ করবেন, কিভাবে রিপ্রোগ্রামিং করবে, সেটা আমরা পরের লাইভে জানবো। আজকে জানবো আমরা বর্ণিত যেরকম শুরু থেকে দেখিয়েছি, এই ইজিজেটাক্সটা আমরা শুরু থেকে ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ কি, যে আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি, সেই হিসাব করে আমরা খুবই মূল্যবান টপিকস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা প্রথমত জেনেছি কি যে ইউএফএস এবং ইএমএমসি দুইটা আইসি সেমই দেখতে হবে, কিন্তু এটার কোড উপরে যে কোড আছে, দেখুন এখানে স্কাইনেক্সের নিচে যে একটা কোড আছে, এই যে স্যামসাংয়ের নিচে যে এই যে কোড আছে, এই কোড দেখে আপনাকে ইএমএমসি নাকি ইউএফএস এটা চিন্তা হবে। তারপর প্রথমত ইন্টারফেসটা সম্পর্কে জানি, আর আগে আমরা ইউএফএসটা পরে স্টেপে যাব, আমরা ইএমএমসিটা সম্পর্কে জানবো। কেননা আপনার কাছে ইউএফএসের থেকে ইএমএমসির ফোন যেগুলো আছে এগুলো বেশি আসবে এবং আসছে। আর বিজিএ 221 যেটার কথা বললাম, যে মার্ক করে দেখাচ্ছি, এই আইসিটা প্রায় বিলুপ্ত বলা যায়, কিছু কিছু ফোনে এখনও দেখা যায়, তবে তার টাচ ডিসপ্লে অ্যাভেলেবল না হওয়ার কারণে সেই ফোনগুলো প্রায় বাদ হয়ে গেছে। তা যাই হোক, এবার আমরা সফটওয়্যারে যাই। আবার সফটওয়্যারের বিষয়টি কি, ইজিজেটাক প্লাস ইএমএমসি ফাইল ম্যানেজার, তারপরে ইজিজেটাক টুলস, তারপরে হলো ইজিজেটাক প্লাস এবং +2, মোট 4টা সফটওয়্যারের সমন্বয়ে এই বক্সটা, এই ডিভাইসটা চলে, যেটা আমরা স্ক্রিনে দেখছি। এটা হচ্ছে ডিভাইস, আমি অনেকটা সুন্দর করে মুড়িয়ে রেখেছি, এটা অনেক যত্নের জিনিস। তো এখন এই বক্সটা মূলত এই 4টা সফটওয়্যারে চলে। এখন আপনি ফার্স্ট স্টেপে কোন সফটওয়্যারটা ব্যবহার করবেন এবং কোনটা দিয়ে কাজ করবেন। ধরুন আপনার কাছে ওই যে যে আইসিটার কথা বললাম, যে বিজিএ 221 আইসি আপনার কাছে এসেছে, আবার ওখানে যাই, বিজিএ 221 আইসি এসেছে, তাহলে আপনাকে কি করতে হবে, আর বিজিএ 153 এসছে, তখন কোনটা ওপেন করবেন, এবং বিজিএ 254 মডেলের যে আইসি আছে এই আইসিটা কোন সফটওয়্যার দিয়ে ওপেন করবেন, এটা হচ্ছে বিষয়। তো এখন আপনার হাতে যদি প্রথমত 221 আসে, তাহলে আপনি অন করবেন কি, ইজিজেটাক প্লাস, যে ফার্স্ট ভার্সনে যে সফটওয়্যারটা আছে এটা, অর্থাৎ এখানে একটু মার্ক করে দেখাই, এই সফটওয়্যারটা আপনি প্রথমত অন করলেন। এটা অন করলে কি ফিচার, মানে কি ইন্টারফেস দেখাচ্ছে, আমরা একটু সরাসরি অন করে দেখি। এই সফটওয়্যারটা অন করার জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে, কারণ এটা আপনি যদি ডাবল ক্লিক করে অন করেন এটা কিন্তু অন হবে না। মানে এই সফটওয়্যারটার এই একটা ফিচার তারা রেখেছে, যে উইন্ডোজ সিস্টেম আছে, উইন্ডোজের যে পারমিশন আছে, এই পারমিশন ছাড়া সফটওয়্যারটা অন হবে না। এখন বক্সটা কানেক্ট নাই, হ্যাঁ, আমি কানেক্ট দিয়ে নেই, কানেক্ট দেওয়ার পরে আবারও অন করব। এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায়? যদি আমরা কম্পিউটারে, আপনার কাছে যদি ডিভাইসটা থাকে, তাহলে আপনি অনলাইনে সার্চ করবেন যে ইজিজেটাক প্লাস বলে, এই বলে সার্চ করলে এদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে মূলত সফটওয়্যারগুলো পাওয়া যাবে, এবং এরা
এটা নিয়ে এত বিভ্রান্তি হওয়া লাগে না। অন্য কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে শো করায়, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে যায়, এরকম না। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, যেটা আমি একটু দেখালে হয়তো ভালো বুঝবেন। যে দেখুন easyzetak.com, easyzetak.com-এ যে এখান থেকে ডাউনলোডে গেলেই মূলত এই সফটওয়্যারটা দেখুন একবারে টোটাল যে সফটওয়্যারগুলো আছে এগুলো প্রিভিয়াসে যে ওল্ড ভার্সন আছে, আপডেট ভার্সন আছে, এগুলো কিন্তু সব পার্ট টু পার্ট আছে। যাক, এটা নিয়ে বেশি কন্টিনিউ করছি না, সফটওয়্যার অন হয়ে গেল। এবার এখন এখানে হচ্ছে যে প্রথমত ইন্টারফেসটা আমরা দেখছি। ইন্টারফেস দেখছি কি যে easyzetak টুল, যে প্রথম যে সফটওয়্যারটা যেটা দিয়ে আপনি হচ্ছে একটা ইএমএমসি প্রোগ্রামিং করবেন, এই আইসিটা প্রোগ্রামিং করার জন্য প্রথমত এইভাবে ইন্টারফেসটা আসবে। এবার এখানে আপনাকে করতে হবে কি, যে এইটার যে সকেট আছে, আমি একটু সকেটটা দেখাই। এখানে দেখুন BGA 254 লেখা দেখছেন নিশ্চয়, এবং এখানে দেখুন যে BGA 221 2 নম্বর লাইনটা, এখানে দেখুন BGA 153। এই টোটাল সকেটটাই কিন্তু ইএমএমসি সকেট, এই টোটাল সকেটটাই ইএমএমসির। এটা দিয়ে কোনো ইউএফএস আছে আইসি কানেক্ট হবে না। তো এখন এটা দেখুন নিচে কতগুলো অপশন আছে, প্রত্যেকটার নাম্বারিং আছে। আপনি যদি 221 কানেক্ট করতে চান তাহলে এই পিনের সাথে এই পিনের কানেক্ট করতে হবে, ব্যাস কানেক্ট হয়ে গেল। এবার লাগিয়ে আমরা সকেটটা খুলে নেব। এবার এখানে দেখুন যে আইসির যে গঠন আছে সেটা তো দেখেছেন। এইটা লাগাবো কি নোজ পয়েন্ট দেখে, নোজ পয়েন্ট বলতে এই যে নোজ পয়েন্ট, এই নোজ পয়েন্ট দেখে এই নোজ পয়েন্ট লাগাতে হবে। অনেক সময় এই যে সকেটটা আছে এটার কারণে ভুল হয়, যার জন্য অনেকের আবার ঘুরিয়ে লাগাতে হয়। তো এখন আইসিটা লাগানোর পরে এই আইসিটা ডিটেক্ট করছে কেন, কিভাবে, সেটা দেখব এখন। সেটার জন্য আপনাকে এই সফটওয়্যারে আসতে হবে। আসার পরে একটু খেয়াল করুন যে এখান থেকে আপনি গেলেন, এখান থেকে কি ইএমএমসি ইউএফএস যে অপশন আছে এখান থেকে আইসি চেক করতে হবে আপনার আইসি সঠিক আছে কিনা, বক্সে লাগিয়েছেন কিনা, সকেটটা কানেক্ট হয়েছে কিনা। এটা সর্বপ্রথম কাজ হচ্ছে যে চেক করা। আমি বোঝাতে পারছি কিনা, আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের যদি বলে যে আমাদের আছে যে ভুল ভ্রান্তি যেগুলো আছে এটা সংশোধনের প্রধান মাধ্যম। আমি ধরেন কথা বলেই গেলাম, আপনারা কিছুই বুঝলেন না, তাহলে কিন্তু আমার যে পরিশ্রম আছে, আমি যে পরিমাণ শ্রম আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেটা নিয়ে উপস্থাপন করছি, এটা হয়তো সহজে মানে বকবক করেই গেলাম, হয়তো আপনাদের বোঝাতে পারলাম না, তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে, মানে বৃথা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই জন্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের মতামতগুলো একটু শেয়ার করার। এবং আমাদের সবুজ সাহেব আছেন, তিনি কি করবেন যে আমার মতন করে বা আমার কাছ থেকে শুনেই সেই রিপ্লাইগুলো করে দেবেন। তো যাক, আমরা এখন কন্টিনিউ করি। হ্যাঁ, এখানে দেখুন যে প্রথমত আমরা আইসি কানেক্ট করব। আইসি কানেক্ট করার জন্য এখানে কি করব যে চেক ইএমএমসি/ইউএফএস। এখানে এটা দেওয়ার পরে আমার এই সকেটটা আছে উল্টো লাগানো আছে, মানে ওপরে যে কভার আছে, যার জন্য এটার পয়েন্টটা ঠিক নাই। যদি পয়েন্ট ঠিক থাকতো তাহলে এখানে যে রেড কালার যেগুলো দেখা যাচ্ছে, দেখুন যে D5 D3 এগুলো প্রত্যেকটা সবুজ কালারের সিগন্যাল হয়ে যাবে, অর্থাৎ এই যে লেগগুলো আছে লেগগুলো কানেক্ট পাবে। তাহলে কি করতে হবে, এই আইসিটা যে অবস্থা আছে এখান থেকে আমরা ঘুরিয়ে ফেলবো। এখানে ঘোরানোর সাথে সাথে দেখুন যে ওখানে যে স্ক্রিনে দেখুন যে ওহো, আমি যেটা দেখাইনি স্ক্রিনে, এটা হচ্ছে যে এভাবে ছিল, যদি না পায় তাহলে আইসিটা ঘুরিয়ে ফেলতে হবে। এভাবে দিয়ে এখান থেকে এই মানে এই নোজ পয়েন্টটা তখন এই পাশে চলে আসবে। এবার এই পাশে নিয়ে এসে এই যে চাপলাম, তখন কি আছে দেখুন যে আইসিটা যে কানেক্ট পেয়েছে সেটা এখানে আমরা দেখতে পেলাম, অর্থাৎ সবুজ চিহ্ন আকারে শো করেছে। যখনই সবুজ চিহ্ন দেখাবে তখন প্রত্যেকটা লেগ সঠিকভাবে কানেকশন পেয়েছে। এবার যখন কানেকশন বক্সের সাথে পেয়ে গেছে তখন আপনার কাজটা কি হবে, তখন কাজ হবে পরবর্তী,
হয় আপনি ফোনের ব্যাড হেলথ রিপেয়ার করবেন, আর না হয় ফোনের যদি সিকিউরিটি থাকে, যেরকম এফআরপি লক থাকে, পিন লক থাকে, তাহলে পিন লক রিপেয়ার করবেন, অর্থাৎ আনলক করবেন। তারপরে আইসিটা যে এটার যে হচ্ছে কি বলবো, এটার স্টোরেজ কত আছে, তারপরে এটার ভার্সন কত আছে, এটা বুঝবেন কি করে, হয় এইটা দেখবেন, আর না হলে এটা পার্টিশন করবেন, অথবা আইসিটা ভালো মানে কম্পিউটারে কানেক্ট পাচ্ছে কিনা, ওইটা ভালো আছে কিনা এটা বোঝার জন্য। অনেক সময় কী হয় যে আমরা সিপিইউ রিভলিং করার সময় র্যামটা উঠাই, তো এমএমসিটা উঠানোর পরে এমএমসিটা ঠিক আছে কিনা বা ওইটার যে কার্যক্রম আছে সফটওয়্যার বা হার্ডওয়্যার ঠিক আছে কিনা এটার জন্য আমরা বক্সে দিই। যখনই বক্সে দিই কানেক্ট পাইলে আমরা মনে করি কি এটা ঠিক আছে। তো যাই হোক, এখন আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা দেখছেন তাদের জন্য যদি বলি, আমার সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়েই আমি চেষ্টা করছি দেখানোর। তা এখন আইসিটা ধরেন কানেক্ট পেয়েছে, এবার কি করবেন? আইসিটা কানেক্ট পাওয়ার পরে আপনার কিন্তু বিশেষ কিছু বিষয় এখানে খেয়াল করতে হবে। প্রথম হচ্ছে ইএমএমসি ম্যানুফ্যাকচার। দেখুন আমি টিক দিয়ে দিচ্ছি, যেটা বোঝাবো সেটা ওখানে মার্ক করে দেবো। ইএমএমসি ম্যানুফ্যাকচার কি? এটা হচ্ছে স্যামসাং কোম্পানির। দেখুন এখানে স্যামসাং কোম্পানি তারা এটা ম্যানুফ্যাকচার করেছে। এটার কোড কত, নেম এটা হচ্ছে RX64MB, RX64MB। এই নাম্বারের এইটাই হচ্ছে যে আমাদের মূল অংশ। আমরা এইটা দেখে কোন ফোনে কি সাপোর্ট আছে, কোন ফোনে কত আইসি লাগাবো, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এরপর আছে হেক্সা কোড। যখন আইসির যে সিআইডি কোড বলা হয়, আইসির যে পাথ নাম্বার চেঞ্জ করতে হয়, তখন এই কোডটা আমাদের প্রয়োজন হবে। আমরা এটার আইসি সিরিয়ালটা দেখলাম এবং এটা কোন কনফিগারে আছে, 0x03। এটা গেল আমাদের প্রথম সারির অবস্থা। এবং দ্বিতীয়টাই কি বলছে যে ইএমএমসি রুম ওয়ান বলতে এর ক্যাপাসিটি কত। মূলত আমরা আইসি যে বলি না যে 332, 432, তারপরে 464, তা 64 জিবি মূলত আইসির যে স্টোরেজ আছে, রোম আছে, এই রোমটা এখানে। তো এইটার রোম কত, 29820, অর্থাৎ 32 জিবি বলা হয়। আমরা সবাই জানি যে বিট হিসাব করে যখন 1000 এমবি 1 মেগাবাইট যখন শো করায়, তখন 1024, যেটা 1024 কিন্তু 1024 থাকে না, মানে 1 জিবিতে যেটা 1 জিবির যে স্টোরেজ ক্ষমতা তাতে কিন্তু সামান্য কিছু কম থাকে, 930 980 এমবি করে আমরা পেয়েছি। আমরা বিগত দিনে যখন আমরা কম্পিউটারের স্ক্রিনে বা কম্পিউটার যখন মেমোরি লোড করতাম, তখন আমরা দেখতাম যে এটা 8 জিবি মেমোরিতে যে পরিমাণ স্টোরেজ থাকার কথা সামান্য কিছু কম বেশি থাকে, মানে বিট হিসাব করে এটি কিছু কম থাকবে। তো এইটা হচ্ছে যে 32 জিবিতে আপনার থাকবে কত, যে 3000-এর উপরে মেগাবাইট থাকবে, কিন্তু সেখানে কিছু পরিমাণ কম থাকে। তা হিসাব অনুযায়ী কম থাকে কত, প্রায় 300-400 এমবির কম আছে। তাহলে এটা হচ্ছে যে 29820, অর্থাৎ এটাকে আমরা 32 জিবি ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে স্টোরেজ ক্যাপাসিটি কত, 32 জিবি। এবার পরে আসি রুম 23, এটার ক্যাপাসিটি কত, 4096 কেবি, অর্থাৎ কি 4 এমবি পর্যন্ত। এটা হচ্ছে যে রুম 1 এবং রুম 2 এটা হচ্ছে সরবরাহ করে, মানে এটার হচ্ছে রুম 1 এবং রুম 2 সাইজ, যেটা এটা হচ্ছে যে সফটওয়্যার থাকে আর কি। ওই যে ফোনের ভিতরে যে দেখবেন যে ফোনের ভিতরে না আছে এই যে র্যামটা, এটার তো একটা সফটওয়্যার আছে, এটার নিজস্ব সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা আসলে এখন এই ভার্সনগুলো আপনি দেখছেন কিভাবে, এটা টোটাল এই দুইটা রুম 1 এবং রুম 2 এই ক্যাপাসিটির ভিতরে থাকে। আর 32 জিবি যেটা, সেটা আপনি দেখতে পান এবং সেটা আপনার ফোনের জন্য ব্যবহার হয়, কিন্তু ওর নিজস্ব সফটওয়্যার তো আছে, সেইটা কিন্তু এখানে আছে। এরপরে আরেকটু দেখি যে এর পরের লাইনটা, এবার এটা একটু মুছে দেই। এর পরের লাইনটা কি, ইএমএমসি আরপিএমবি। ইএমএমসি আরপিএমবি বলতে কি, এই আরপিএমবি কাউন্টার, এখানে দেখুন কাউন্টার 28, কাউন্টার কোড 28 এবং রেসপন্স নট কিলিন। এটা কেন বলা হচ্ছে, যে এইটা কিন্তু আপনি এখান থেকেও দেখতে পাবেন বড় আকারে যদি দেখতে চান, অনেক স্ক্রিনটা ছোট হলে
দেখতে পারবেন না। এই যে এখানে যেটা আছে এখানেও সেটা, মানে আপনার উপরে ইনফরমেশন যেটা পাচ্ছেন সেই ইনফরমেশন কিন্তু টোটাল ডিটেলসের নিচেও দেওয়া আছে। যদি আপনি ভালোভাবে বুঝতে চান নিচেও সেম জিনিস পাবেন। এবার এখানে কিছু নিচে আরও কিছু আছে, আমি পর্যায়ক্রমে যাব। আরপিএমবি হচ্ছে ফোনের একটা প্রাণ বলা হয়। আরপিএমবি ছাড়া একটা ফোন কখনোই অন হতে পারে না, এবং আরপিএমবির জন্যই র্যাম চেঞ্জ, রম চেঞ্জ এগুলো ঝামেলা হয়ে থাকে। যখন 3 আইসির ফোন হয় সেগুলো এক ধরনের ঝামেলা। যখন যে আইসিটার ভিতরে র্যাম এবং রোম একসাথে বিল্ড করা থাকে, যেরকম এই আইসিগুলো, এই আইসিগুলো র্যাম এবং রোম একসাথে বিল্ড করা, এই আইসিগুলো যখন আপনাকে সিপিইউ চেঞ্জ বাদে মোবাইলে ইনস্টল করবেন, কনফিগার করবেন, তখন এই আরপিএমবি ক্লিন করা লাগবে। যদি এই রেসপন্সের জায়গায় আরপিএমবি ক্লিন না দেখায়, এখানে যদি আরপিএমবি ক্লিন না দেখায়, তাহলে সেটা অন্য সেটে যখন কনফিগার করতে যাবেন সাপোর্ট করবে না। সর্বপ্রথম আপনাকে আরপিএমবি নিয়ে কাজ করতে হবে। তারপর আমরা আরপিএমবি গেলাম। এবার এখানে বলছে ইএমএমসি পার্মানেন্ট রাইট প্রোটেকশন নো। যদি এটা ইয়েস থাকে তাহলে অবশ্যই আগে প্রোটেকশনটাকে রিমুভ করে নিতে হবে। আমরা স্বাভাবিকভাবে প্রোটেকশন মানে কি, যে আমার একটা বডিগার্ড আছে, আমাকে যদি কোনো কেউ অ্যাটাক করতে আসে তাহলে আমার সে বডিগার্ড ধরে সে আমাকে প্রোটেকশন দেবে। তাই এই প্রোটেকশন যদি এই ফোনের না থাকে, এই র্যামে না থাকে, তাহলে আপনি কাজটা সহজে পেরে যাবেন। আর যখনই প্রোটেকশন থাকবে তাহলে এই প্রোটেকশনটা আপনাকে রিমুভ করে নিতে হবে। আপনি এই যে ইএমএমসি রাইট প্রোটেকশনের যে বিষয়টা বললাম, এটা পাবেন মোটোরোলা ফোনে বেশিরভাগ পাবেন। যেসব ফোনগুলোর ইউএফএসের যে হাই সিকিউরিটি এখন ব্যবহার করা আছে, ইউএফএসের যে সর্বোচ্চ আইসিগুলো ব্যবহার করা আছে, ওই আইসিতে এই রাইট প্রোটেকশন আছে। এই প্রোটেকশনের জন্য ওই আইসিতে আপনি কখনো ফাইল রাইট করলেও ফোন অন হবে না। আগে প্রোটেকশন রিমুভ করতে হবে, তারপর ব্যাড হেলথ রিপেয়ার, আপনি আইসি চেঞ্জ করেন, যাই করেন, আপনাকে ওইটা আগে রিমুভ করাই লাগবে, মানে নো করা লাগবে। এখানে নো আছে, এটা যেহেতু ওল্ড সিকিউরিটি, তো যার জন্য সমস্যা হবে না, বা ওল্ড আইসি বলে। এবার টেম্পোরারি রাইট প্রোটেকশন, এটাও ওই একই সিস্টেম। আমরা এখন পরের ধাপে যাব। আমরা দেখব যে এখানে দেখুন যে উপরের লাইনে যাই, বুট কনফিগারেশন, বড় হয়ে গেল। বুট কনফিগারেশন কি দেখাচ্ছে যে 0x48, 0x00 এবং 0x01, এটা একটা এমটিকে ফোনের কনফিগার। এই কনফিগারটা কি, যে একটা বিষয় কেমন, যে ধরেন একটা আইসি আপনি কোন সেটে ইনস্টল করবেন এবং সেই সেটে কি ধরনের আইসি আছে। কোনো সেটে স্পিডট্রাম আছে, কোনো সেটে এমটিক আছে, কোনো সেটে কোয়ালকম আছে, কোনো সেটে এক্সিনোস আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে দেখুন যে এই যে কনফিগারটা, এই কনফিগারটা কিন্তু এইখান থেকে মূলত করা হয়। একটা আছে কোয়ালকম QC1, QC2, হাই সিলিকন, এক্সিনোস, এমটিকে 2। তাহলে এটা মূলত এমটিকে যে 1 আছে বা এমটিকে 2 আছে, এই কনফিগার, এই কনফিগার ছাড়া আইসি রিপেয়ারের সর্বপ্রথম সাবজেক্ট হলো আইসি কনফিগার। যদি আপনি আইসি প্রপারভাবে কনফিগার না করতে পারেন, তাহলে প্রসেসরের সাথে আইসি কানেক্ট হবে না, আর যদি কানেক্ট না হয় আপনার সফটওয়্যার ঢুকবে না। এই আইসি কনফিগার করার পরে আপনার এই যে প্রোডাক্ট নেম যেটা আমরা প্রথমে দেখেছি, এই যে RX64MB, এই নাম প্লাস এই কনফিগার টোটাল অ্যাটাচড হওয়ার পর এরপরে কি হয়, যে আমরা একটা আইসি কনফিগার করতে পারি। তা আমরা আজকে জানবো কি, যে আইসিগুলো কিভাবে কানেক্ট হয়, আইসিগুলোর মাধ্যমগুলো কী কী, এর ধাপগুলো কী কী। এই যেটা দেখাচ্ছি এই প্রসেসে প্রত্যেকটা আইসি কাজ করবে। ইএমএমসি যদি হয়, যদি ইউএফএস হয় সেটার প্রসেস আলাদা, সেটা আমরা পরবর্তী স্টেপে জানাবো। তা আমরা প্রথমত এটা কনফিগারটা জেনে নিলাম। এরপরে জানবো হচ্ছে যে এই আইসিটার ভার্সন কত। আমি কিন্তু একটু আগে বলেছি যে আইসির ভার্সন সম্পর্কে আপনাকে জানতে হবে। যখন আপনি পুরাতন সেটের আইসিটা উঠাবেন, তখন আইসিটার যে ইএমএমসি ভার্সন যেটা, এই ভার্সনটা আগে কিন্তু আপনাকে জেনে নিতে হবে। ইএমএমসি 5.1, এটা বলতে কি, অনেক সেটে দেখবেন যে ইএমএমসি 3.1 থাকে, ইএমএমসি 5.1 থাকে, 5.0 থাকে, 4.1 থাকে।
তো যখন আইসিটা উঠালেন, আইসিটা নষ্ট আছে, ব্যাড হেলথ, খারাপ, আইসি রিপেয়ার করা লাগবে, তাহলে ওই আইসিটা বাদ দিয়ে ওই আইসিটা পরিবর্তে আপনি নতুন একটা বা অন্য কোনো সেট থেকে আইসিটা আনছেন, তাহলে সেই আইসিটার কনফিগার কি আছে সেগুলো তো করবই। তার আগে আপনাকে এই ইএমএমসি ভার্সন, যেটা এমএমসি ভার্সন, এই 5.1 সেম হওয়া লাগবে, নতুবা এই ফোনে ওই আইসিটা ইনস্টল হবে না। তো এরপরে আইসি কানেক্ট করলাম, এটা কিন্তু প্রত্যেকটা সেটের একই অবস্থা। এখন এটা 221 কানেক্ট করার পর এরকম দেখিয়েছে। আমরা এখন যদি 254 কানেক্ট করি, 254 আইসি কানেক্ট করি, তাহলে কেমন দেখায়। 254-র জন্য আপনাকে কিন্তু এই সকেট যেটা সেটাকে ঘুরিয়ে ফেলতে হবে। এবার আমরা যখন এখানে কানেক্ট দেবো, ধরেন আইসিটা লাগানোর আগেই এটা চেক দেব। চেক দেওয়ার পর এই যে এখানে আইসিটা লাগিয়ে এর যে লেগ আছে, লেগগুলো দেখা যাবে। এই যে নোজ পয়েন্ট এখন কিন্তু ঠিক আছে, এই আইসির জন্য BJ54-র জন্য এই নোজ পয়েন্ট ওকে। এই যে নোজ পয়েন্ট যে লাগালাম, মানে নোজ পয়েন্ট অনুযায়ী যখন আইসিটা লাগাইছি তখন কিন্তু আইসি কানেক্ট পেয়েছে, খুলে আবার লাগাতে হবে। মানে অনেক সময় কী হয় যে নিচে যে বলগুলো থাকে, এই বলের জন্য প্রপারভাবে কানেক্ট পায় না, বল কম বেশি থাকে, তবে দু একবার এরকম আপ ডাউন করলে পেয়ে যায়। যদি এভাবে না পায় তাহলে অবশ্যই আইসিটা থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এখানে যে আইসির নিচে যে বলগুলো থাকে অনেক সময় শুকিয়ে যায় বা অনেক ময়লা স্পট থাকলে পাবে না, মানে এখানে তো অনেক সূক্ষ্ম লাইন। একটা পাইনি, হ্যাঁ আইসি কিন্তু প্রপারভাবে পাওয়ার সাথে সাথে কিন্তু এটা পরবর্তী স্টেপে চলে যাবে। দেখুন যে ওইটার যে ইন্টারফেস আছে, এটা যে ডিটেলস আছে, আমরা কিন্তু ফটাফট পেয়ে গেলাম। এখন করণীয় কী হবে, যে এই আইসিটা কি কি অপশনে কাজ করবে, এর ভার্সন কত এবং এটা কি অবস্থা আছে। আমি কিন্তু BJ221 RPMBর কথা বলেছিলাম, ওখানে কিন্তু নট ইয়েট লেখা ছিল। দেখুন এখানে কিন্তু রেসপন্স ক্লিন, তারপরে কাউন্টার 0, অর্থাৎ এই আইসিটা আপনি যখন অন্য কোনো সেটে ইনস্টল করবেন তখন কিন্তু আপনাকে আর RPMB নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি যখন একটা ফোনের থেকে আরেকটা ফোনে আইসি কনভার্ট করবেন, আপনার আইসি ড্যামেজ হওয়ার কারণে যখন আপনি আইসি রিপেয়ার করবেন, আইসিতে যদি RPMB ক্লিন থাকে তাহলে আর কোনো চিন্তা থাকে না। RPMB ক্লিন যদি না থাকে তাহলে কিন্তু সাপোর্ট করবে না। অবশ্যই RPMB আপনাকে ক্লিন করা লাগবে এবং এটা সম্পর্কে সঠিক ধারণা আপনার রাখা লাগবে। যদি ক্লিন করতে গিয়ে ভুলভাল ফাইল রাইট করে ফেলেন তাহলে কিন্তু ওই ইএমএমসিটা ড্যামেজ হয়ে যাবে, তখন পরবর্তীতে আর রিপেয়ার পসিবল হবে না। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে ওটা জানাবো। তা দেখুন এটা আছে RPMB ক্লিন আছে এবং এটার ভার্সন কত, ওই যে আগের যে ভার্সন আছে eMMC 5.1, এবং এটার নাম কি, নাম কিন্তু চেঞ্জ হয়েছে, এটা স্যামসাংয়েরই কিন্তু এটার নাম হলো RH64MB, RH64MB। এখন এইটা আগের যে আইসিটা ওইটার ভার্সনটা আপনি কীভাবে দেখবেন, মনে করেন আইসি লাগানো নেই, তাহলে তো আপনাকে জানতে হবে। আপনি ফটাফট লাগিয়ে যাচ্ছেন, আপনার আবার কি আপনি আইসিটা লাগাবেন না, এটার জন্য আপনাকে এখানে যে লগ আছে লগের একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাওয়ার পরে দেখুন যে এখানে আমি যে মার্ক করে দিচ্ছি এইটা আছে সেই আগের আইসির ভার্সন, এই যে RH64MB। পরের আইসিটার ভার্সন কত, RH64MB, আর এডি কি RX। এটা হচ্ছে যে আমরা পরের আইসি পেয়েছি। আমরা কিন্তু লগ দেখে ফটাফট আগে পিছিয়ে করে এই ভার্সনগুলো সঠিক জানতে পারছি। এখন আমরা পরবর্তী স্টেপে যাব যে আমরা BJ254 চিনে ফেললাম, এবার কিছু সফটওয়্যার সম্পর্কে জেনে নিই। সফটওয়্যারে আইসি কানেক্ট করার সময় প্রথমত খেয়াল রাখতে হবে যে আইসি ভোল্টেজ নিয়ন্ত্রণ, ভোল্টেজের মাধ্যমে কিন্তু কাজ করে। একটা সংযোগ যখন প্রপারভাবে না পাবে তখন কিন্তু কানেক্ট পাবে না। এটার জন্য প্রথমত আপনাকে এই ভোল্টেজটা মেজারমেন্ট বুঝতে হবে, ভোল্টেজ
প্লাস ফ্রিকুয়েন্স প্লাস বিট রেট, বাস বাস উইড আর কি। হ্যাঁ, এইগুলো যখন এই EasyJet প্লাস আমরা সবাই জানি একটা স্লো সফটওয়্যার, কিন্তু এটা দিয়ে এত পরিমাণ ভালো ভালো কাজ করা যায় যেটা আপনার কল্পনাতেও নেই। মানে এইটা দিয়ে আপনি মানে যত ভালো ফোনের সার্ভিসিং করবেন, আসলে সার্ভিসিং যদি আপনি ভালো করতে পারেন, ফোন যদি রান করতে পারেন, আপনার টাকা এমনিই হবে। আমরা টাকার কথা না বলি, ইনকাম তো আমরা ইনকাম করার জন্যই তো মূলত খাটছি, তাই না? একটা ফোনের পেছনে যখন সঠিকভাবে শ্রম দেবো, সঠিকভাবে পরিশ্রম করব, অবশ্যই সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের ভালো আউটপুট দেবেন, ভালো কিছু দেবেন। আর যখন আমাদের চিন্তা চেতনা থাকবে যে আমরা হালাল রিজিক উপার্জন করব এবং ওই মন মানসিকতা নিয়ে যখন একটা কাজে শ্রম দিব, আল্লাহ তাআলা আমাদের কাজে বরকত দেবে। অনেকেই বলে যে আপনি EasyJet শিখে আপনি কোটি টাকা ইনকাম করে ফেলেন, কোটি না, লাখ টাকা ইনকাম করে ফেলেন। আসলে কি লাখ টাকা বললেই কি লাখ টাকা হয়? আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয়, আপনি কি ইনকাম করতে পারবেন? কখনোই না। টাকা পয়সা রিজিক, হ্যাঁ, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি হাজার চেষ্টা করলেও হবে না যদি আল্লাহ আপনাকে না দেয়। যাক, আমরা হাদিস পরে শুনবো। হ্যাঁ, ওই পর্যন্ত ওই দিকে চলে যাচ্ছি। এখন আমরা প্রথমত জানি ভোল্টেজ সম্পর্কে। ভোল্টেজটা এরকম যে অনেক সময় কি হয় যে আপনি আইসি কানেক্ট দিয়েছেন, ভোল্টেজ পাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভোল্টেজ পরিবর্তন করার অপশন আছে। আপনি 1.8 সিলেক্ট করতে পারেন, তাহলে লো ভোল্টেজ। প্রথমত আমরা আইসি কানেক্ট করব কি লো ভোল্টেজেই, তবে বেশিরভাগ আমি কাজ করি কি 2.8 ভোল্টেজ সিলেক্ট করেই কাজ করি, যদি আইসি সকেটে লাগানো থাকে। আইসি সকেটে যদি লাগাই 2.8 ভোল্টেজ থাকে, মানে এই ডিফল্ট যে সেটআপটা দেখছেন, এই সেটআপটাই আমি মূলত কাজ করি। এখানে 21 mH জেড মেগাহার্টস যেটা আছে এই ফ্রিকোয়েন্সি, এবং 4 বিট সর্বোচ্চ 8 বিট পর্যন্ত আছে, আমরা 4 বিট রাখি, মাঝামাঝি রাখি। যখন কোনো ফাইল রাইট করতে যাই তখন আমরা কী করি, এখান থেকে 42 করে দিই এবং এখান থেকে 8 বিট করে দিই, দিয়ে যদি ফাইল রাইট করি একটু ফাস্ট হয়। যত ফাস্ট ফাইল রাইট হবে তত আমাদের সময় বাঁচবে। আসলে কি জেটাক্স নিজেই স্লো এবং কোম্পানি এটা স্লো করেই বানিয়েছে, যার জন্য আপনি যাই করেন ওই লেট হবেই। তাই যাক, আমরা এটা প্রথম স্টেপে জানলাম যে আইসি কানেক্ট করার পর কি হয়। এবার একটা জিনিস জানতে হবে, এখানে হচ্ছে যখন ফোনে আইসি খুলতে পারবেন না তখন কিন্তু আপনাকে এই সকেটটা ব্যবহার করতে হবে। স্ক্রিনে দেখুন, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আইএসপির যে সকেট আছে, বিট আইএসপি রেভ 2.1 ভার্সন আর কি, এইটার সিএমডি সিএলকে ড্যাটো 1.8 2.8 জিএনডি। আপনি যখন এইটার এই তারগুলো ওয়্যারগুলোর মাধ্যমে আইসি কানেকশন দিবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই লাইনগুলো টানা লাগবে। এখন এইটা কিভাবে কাজ করে এবং কোন ফোনে কিভাবে কানেক্ট করবেন, সেটার জন্য আমরা একটু ওয়েবসাইটে যাই। একটা ফোনের মডেল আপনারা বলেন যে এই ফোনের মডেলের একটা আইএসপি বের করেন, তাহলে আমি সেটাই বের করে দেখাই। ঝটপট বলেন, যদি কেউ মানে আমার কথায় মনোযোগ দিয়ে থাকেন, তাহলে কোন একটা ফোনের আইএসপি পিন আউট বের করা সম্পর্কে মডেলটা বলেন। বলো। হ্যাঁ, আচ্ছা, আমাদের শাহিন সাহেব বলেছে যে রেডমি 12 5G মডেলের একটা আইএসপি পিন আউট বের করে দেখাতে। তাহলে আমরা অনলাইনে সার্চ করব কি রেডমি 12 5G, এটা লিখবে কি আইএসপি পিন OUT, এন্টার। দেখাবে। এরপরে এটা সার্চ করার পর যে ভিউটা আসবে, এখান থেকে আমরা ছবিতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন যে ফিচারগুলো আসছে, এটা সেই ফিচারের ভিতরে একটা ফিচার আমরা এখান থেকে সিলেক্ট করি। ঘোলা দেখা যাচ্ছে, একটু ভালোভাবে দেখি। আইএসপি পিন আউট সম্পর্কে স্পার্ক 24 গো, তাই না? আচ্ছা দেখি, TCNOSPAR স্পার্ক। আইএসপি পিন আউট বলে লিখলেই যদি ওই ফোনের আইএসপি সম্পর্কে কেউ যদি ছবি আপলোড করে থাকে তাহলেই কিন্তু পাবেন।
যদি আইএসপি সম্পর্কে যদি কেউ আপলোড না করে তাহলে পাওয়া যাবে না, সেটা আপনাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে, বর্ণীয়তে দেখতে হবে, বিভিন্ন সিস্টেম আছে। তা এটার আছে আইএসপি প্রিন্ট অলরেডি পেয়ে গেছি। আমাদের যে আতাউর ভাই, আতাউল ইসলাম, উনি যেটা কমেন্ট করছিলেন সেটা। তা যাক, মোটামুটি একটা ধারণা দেই আর কি। হ্যাঁ, সবাই কমেন্ট করছেন, সবাইটা তো নেওয়া পসিবল হচ্ছে না। এখানে ধরেন আমি প্রথমত একটা বের করছিলাম কি রেডমি 12 5G। হ্যাঁ, এটার আইএসপি বের করার পরে আপনাদের যে ভোল্টেজের কথা বললাম 2.8, 1.8, সিএলকে, সিএমডি এবং ড্যাটো। এখন আমরা কি করি, মানে আমি যেটা করি যে সিএমডি, সিএলকে এবং ড্যাটো এই লাইন কটা, এই যে সিএমডি, সিএলকে লাইন, এই তিনটা লাইন সাধারণত আমি বক্সের সাথে কানেক্ট করি, যেটা আপনাদেরকে যে সকেটটা দেখালাম এই সকেটের মাধ্যমে। যদি আইএসপি হয় তাহলে, আইএসপি বলতে কি ইএমএমসি যদি হয় তাহলেই কিন্তু এটা দিয়ে হবে। যদি ইউএফএস হয় তাহলে কিন্তু এটাতে হবে না। সেটার জন্য আপনাকে এইটা আসতে হবে। ইউএফএসের জন্য TX1, TXOP, RX1, RXOP এই সকেটটা লাগবে। তা আমি আইএসপির জন্য, ইএমএমসির জন্য এইটা ব্যবহার করি। এটা দিয়ে কীভাবে ব্যবহার করা যায়, এটাকে সিএমডি, সিএলকে এবং ড্যাটো এই তিনটা লাইন আইসিতে কানেক্ট করতে হয়। এখানে এই যে এই সকেটের মধ্যে এই তিনটা কানেক্ট করার একটা জিএনডি। আপনার ভিসিসি 2.8 আর ভিসিসি কিউ 1.8 এই দুইটা লাইন কিন্তু কানেক্ট করা লাগবে না। এখানে একটা জিনিস বলে রাখি যে ভিসিসি 2.8 আর ভিসিসি কিউ 1.8 এটা বলা হয় কেন, এটা হলো যে এখানে দেখুন যে 1.8 লেখা আছে আর 2.8 লেখা আছে, এখান থেকে কিন্তু ভিসিসি আর ভিসিসি কিউ লেখেনি, কিন্তু আপনাকে এটা ধরে নিতে হবে যেটার ভিসিসি কিউ লেখা সেটা হচ্ছে 1.8 এবং যেটার ভিসিসি মানে সংখ্যা যেটাই কম সেটার ভোল্টেজ বেশি, আর সংখ্যা যেটা বেশি সেটার ভোল্টেজ কম। এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। একটা মানুষকে কখন সঠিকভাবে বোঝাতে পারে, যখন সে তার ভক্ত হয় এবং তার মতন করে ভাবে। আপনি যদি আমার মতন করে ভাবেন তাহলে আমার কথা হয়তো আপনি বুঝবেন, কিন্তু আমার মতন করে যদি না ভাবেন, আপনার মতন করে ভাবেন, তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে শুধু আপনার সময় লস হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিছুটা আমার মতন করে ভাবেন, কিছুটা শিখতে পারবেন, হয়তো আপনার জানা থাকতে পারে, কিন্তু যেটা জানা নেই সেটা জানেন আজকে। তা যাক, আমরা 2.8 আর 1.8 ভোল্টেজ আমি সাধারণত এতে কানেক্ট করি না বা প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? একটা ফোনে যখন আমরা আইএসপি করি তখন কি করি, সিএমডি, সিএলকে এবং ড্যাটো আর জিএনডি এই চারটা লাইন আমরা এই ফোনের সাথে কানেক্ট করি। কানেক্ট করার পরে এবার আসি আমরা হচ্ছে আমাদের যে ভিউ আছে এইটা, যে জেটাক্সের যে বিষয়টা আছে এখান থেকে দেখাবো। এখান থেকে আমরা কি করব, যে দেখুন যে এই যে ইন্টারফেস বলতে এখান থেকে আপনি সকেট কানেক্ট করবেন না আইএসপি কানেক্ট করবেন নাকি ইউএফএস কানেক্ট করবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি মনে করেন সকেটে আইসি কানেক্ট করবেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে EasyJetac ই সকেট, EasyJetac টু ই সকেট। ই সকেট বলতে কি ইএমএমসি সকেট। আর EasyJetac টু ইউএফএস অর্থাৎ হচ্ছে ইএমএমসির আপডেট যে আইসিটা আছে এটা। তাহলে আমরা কিন্তু ই সকেট দিয়ে চেক করে আপনাদের আইসি কানেক্ট করে দেখালাম এবং সেটার সম্পর্কে কিছুটা তথ্য ইতিপূর্বে আমরা জানিয়েছি। এবার আমি যদি মনে করেন যে এটা আইএসপি করলাম, তাহলে এটা কানেক্ট করব কি করে? আইএসপি কানেক্ট করতে হলে প্রথমে দেখুন যে EasyJetac আইএসপি এবং আইএসপি হাই পাওয়ার। যদি আপনি 1.8 এবং 2.8 কানেকশন বোর্ডে না দেন, ভালো করে খেয়াল করেন, যদি 1.8 এবং 2.8 যদি কানেকশন না দেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে আইএসপি হাই পাওয়ার। হাই পাওয়ার বলতে কি, ফোনের হচ্ছে যে ব্যাটারি কানেকশন আছে, একটা মাদারবোর্ড দেখি, ফোনের যে ব্যাটারি কানেকশন থাকে, একটা ফোন যখন আইএসপি কানেকশন হয়ে যাবে, আইসি কানেকশন দেওয়ার সাথে সাথে তাতে ব্যাটারি কানেকশন দিতে হবে এবং কম্পিউটারে যে ইউএসবি সংযোগ আছে এই দুইটা সংযোগের মাধ্যমে এইটা পাবে। আপনি কানেকশন করেছেন কি সিএমডি, সিএলকে, ড্যাটো এবং জিএনডি, তাহলে আপনাকে ভিসিসি কিউ এবং ভিসিসি দুইটা সংযোগ কিন্তু দিতে হবে, সেটা কিন্তু আপনি কিন্তু দেননি, এই জন্য কিন্তু আপনি হাই পাওয়ার সিলেক্ট করেছেন। তাহলে হাই পাওয়ার যখন সিলেক্ট করেছেন তাহলে আপনাকে অবশ্যই ইউএসবি কানেকশন এবং ব্যাটারি সংযোগটা দেওয়া লাগবে। অর্থাৎ মাদারবোর্ডে, একটা বোর্ডে
একটা ফোনের যে সেটআপ আছে এইটা, এই যে এখান থেকে যে নিচে যে রেবনের লাইন আছে এটা দিয়ে নেব, এটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনাকে ব্যাটারি সংযোগটা দিতে হবে এবং এখান থেকে কিন্তু ইউএসবি সংযোগ দিতে হবে। দেওয়ার পর কিন্তু ওই হাই পাওয়ারটা কাজ করবে। এবার ধরুন আপনার কাছে সেটআপ নেই, শুধু মাদারবোর্ড আছে, কেউ একজন কোনো টেকনিশিয়ান এসে শুধু ভাই লকটা খুলে দেন, তখন কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে যে এই যে সিএমডি সিএলকে ডাটা এবং জিএনডি বাদে অতিরিক্ত যে ভিসিসি কিউ আর ভিসিসি 1.8 2.8 এই ভোল্টেজ করাও কিন্তু কানেকশন দেওয়া লাগবে। দেওয়ার পরে তখন আপনি বক্সে ইন করলেন, ইন করার পরে তখন কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন কি যে 1 এই আইএসপি শুধু আইএসপি সিলেক্ট করে এখানে আপনার ভোল্টেজ কিন্তু তখন দেখুন অনেকগুলো ভোল্টেজ চলে এসেছে। আগে কিন্তু ভোল্টেজ ছিল কি মাত্র 3টা, 1.8 2.8 এবং 3.8। এখানে এখন আইএসপি যখন আমি সিলেক্ট করেছি তখন কিন্তু ভোল্টেজ চলে এসেছে। এবার এখানে একটা বিষয় আছে যে আপনার পিসির ভোল্টেজ অনুযায়ী কিন্তু এখানে কাজ করবে। এই জন্য আপনাকে প্রথম শুরু করতে হবে গিয়ে 1.8 থেকে। 1.8 দিলেন, দিয়ে চেক দিলেন, পাবে না, যেহেতু আমি এখানে আইএসপিতে কানেক্ট করিনি। এবার 2.0 দিলেন, আবার কানেক্ট দিলেন, 2.2 দিলেন, আবার কানেক্ট দিলেন। দেখবেন যে ধাপে ধাপে হালকা হালকা করে মানে অল্প অল্প করে ভোল্টেজ বাড়াতে বাড়াতে কোন একটা পর্যায়ে গিয়ে এই লাইনটা কাজ করবে। তাহলে কি হবে যে আপনি প্রপারভাবে পেয়ে যাবেন। অথবা যদি মনে করেন হাই পাওয়ার সিলেক্ট করেছেন, হাই পাওয়ার সিলেক্ট করার পরেও কিন্তু এখানে কিন্তু সেম অবস্থায় আছে। এই ভোল্টেজটা কেন থাকবে জানেন? যেটা হচ্ছে যে পিসিতে অনেকের পাওয়ার সাপ্লাই থাকে লো ক্যাটাগরির, অনেকের পাওয়ার সাপ্লাই থাকে হাই ক্যাটাগরির। যাদের পিসি অনেক উন্নত, কনফিগার ভালো, তাদের পিসিতে এই ভোল্টেজ নিয়ে কোনো চিন্তা করা লাগে না, 1.8 দিয়ে ক্লিক করলে চলে যাবে। যদি না হয় তখন আপনাকে ভোল্টেজ কনভার্ট কম বেশি করতে হবে। তখন কি করবে, এই বক্স নিজে ভোল্টেজ সাপ্লাই করবে, করার পর কম বেশি করে কানেক্ট করাবে। এটা F64 একটু ঝামেলা হয়। F64 আমরা যদি কোনো ক্লাস নেই তাহলে আমি এইটা বিষয়ে আরেকটু তথ্য দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক, আমরা ইন্টারফেসটা মোটামুটি বুঝেছি, আইএসপি এবং ই সকেট। ওকে, এবার পরবর্তী স্টেপ, আমরা প্রথমত এমনি নর্মাল আইসি কানেক্ট করলাম। এবার আইএসপি করে যদি কানেক্ট করি সেটা কিভাবে হবে সেটা দেখালাম। এটি কিন্তু আমি ইএমএমসির যে পর্ব আছে সেটা বললাম, সেইটা সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু ইউএফএসটা পরে যাব। আপনি যদি শুরু থেকে গাছের গোড়া থেকে না হাঁটেন আপনি মাথায় উঠবেন কি করে? আপনাকে ইউএফএস জানতে হলে আগে ইএমএমসি জানাই লাগবে, নাতে কিন্তু সম্ভব না। এবার এটা তো হয়ে গেল, এই আইসি এইটা একটা প্রাইমারি স্টেজ। এটা হচ্ছে ইএমএমসির জন্য প্রাইমারি স্টেপ। ইউএফএসের জন্য আপনাকে যেতে হবে কি রান ইএমএমসি টুলস। রান ইএমএম টুলস বলতে এই যে এটার কথা বলছি। এই টুলসটা দিয়ে আপনাকে ইএমএমসির যে টুলস 2 আছে এইটা সিলেক্ট করতে হবে। ওইটা করলে কি হবে যে আপনি যখন ইউএফএসের যে বিষয়গুলো আছে এইগুলো এখান থেকে পাবেন। এখান থেকে ক্লিক করার সাথে সাথে এই যে ইএমএমসি টুল যেটা ডেস্কটপে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অটোমেটিক ওই টুলস থেকে ওই টুলসে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এখন যেহেতু ইউএফএস সম্পর্কে জানবো না, সেহেতু আমাদের এটাতে কাজ নাই। তারপরেও আমি এটা একটু ইন্টারফেসটা অন হোক, ছোট্ট দুটো কথা বলে আমরা আবার আগের জায়গায় ফেরত আসবো। এখন এখানে দেখুন যে এটাতেও কিন্তু সেম অবস্থা আছে। সেটিংসে যে আইএসপি পাওয়ার ই সকেট, তারপর ইউএফএস সকেট, ইউএফএস আইএসপি, কিন্তু টোটাল 5টা সেকশন কিন্তু এখানে আছে। এরপরে দেখুন এখানে কিন্তু একটা এক্সট্রা আছে, সোর্সে যাওয়ার পরে সোর্স থেকে এখান থেকে দেখুন যে ইজিজেটাক প্লাস আপনি বক্স কানেক্ট করেছেন সেটা দেখা যাচ্ছে, ইমেজ ফাইল যদি কানেক্ট করতে চান সেটাও দেখা যাবে, এবং কোয়ালকম অনেক সময় কি হয় যে ফোনে যে আমরা ইডিএল করার পর যে কোয়ালকম পোর্ট পাই, সেই কোয়ালকম পোর্ট কিন্তু এই কানেক্ট করার পর এখান থেকে যখন কোয়ালকম সিলেক্ট করে কানেক্ট করবেন এই বক্সের মাধ্যমে কিন্তু কোয়ালকমের যে ডিভাইস আছে সেই ফোনটাও কানেক্ট হবে, তবে অবশ্যই ফাইল হওয়ার সাপোর্টেড থাকতে হবে। তাই যাক, এখান থেকে আমরা যখন ইজি যেটা কানেক্ট করব, ই সকেট কানেক্ট করব, তার ভোল্টেজ মেজারমেন্ট ওই পূর্বের নিয়ম অনুযায়ী, এবং এখানে স্ক্যান পিন যেটা, এই স্ক্যান পিনও কিন্তু পসিবল। এই যে দেখুন স্ক্যান চাপ দিলাম,
এখান থেকে কিন্তু অটোমেটিক স্ক্যান হয়ে আইসিটা ফট করে কানেক্ট হয়ে যাবে। আইসিটা কানেক্ট হওয়ার পরে দেখুন এখানে কিন্তু এক্সট্রা কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি। এই ফিচারটা হচ্ছে এই যে আইসিটার ভার্সন কত, বিজিএ 221, নিচে নিচে খেয়াল করুন, বিজিএ 221। এবার এটা হচ্ছে কোড হচ্ছে কত, 64 জিবির একটা আইসি, যেহেতু আমরা হচ্ছে 254 লাগিয়েছি, সেইটার যে টোটাল যে প্যাথ কোড আছে সেটা দেখা যাচ্ছে, এবং বিজিএ কত, বি কত 614 প্লাস 64 জিবির যে স্টোরেজ আছে সেটা এখানে শো করিয়েছে। এখন আমাদের এখানে আমি যদি মনে করেন যে এই আইসিটা থেকে একটা ডিটেলস জানবো, ধরেন এই আইসিটার মধ্যে ফাইল নেই, সেই হিসাব করে তো আসবে না, তারপরেও জানা যাবে। স্ক্যান সোর্সে ক্লিক করব। স্ক্যান সোর্সে ক্লিক করলেই এখানে কিছু তথ্য আসবে। দেখুন এখানে বলছে জিপিডি হেডার ইজ নট ফাউন্ড, একটাই হেডার নট ফাউন্ড, তারপরে যে রুম 3তেও নেই, রুম 1এও নেই। কারণ কি, এটার ভিতর কোনো ফাইল নেই, যার জন্য এটা আসছে না। যখন হেডারের এখানে ইনফরমেশন শো আসবে, শো করাবে, লগ দেখা যাবে, তখন কিন্তু এখানে টোটাল ফাইলের যে লিস্ট আছে এই লিস্টটা আমরা এখানে দেখতে পারবো। এবার আমরা অন্যান্য যে টুলস আছে, যে আনলক টুলস আছে, প্যান্ডোরা আছে, ডিএফটি আছে, ওইটাতে যেরকম পার্টিশন ম্যানেজার অন করার পর যে সফটওয়্যারের যে ডিটেলসগুলো দেখা যায়, সেই ডিটেলসগুলো থেকে আমরা কি করি, যে ইউজার ডাটা রিমুভ করতে পারি, পার্টস হিস্ট্রি রিমুভ করতে পারি, এফআরপি ফাইল রিমুভ করতে পারি, সেইটা কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে এই যে অ্যাকশন যে বাটন আছে এখান থেকে আনলক করতে পারবো, মানে ক্লিক করতে পারবো। এখানে ক্লিক যখন করবেন তখন কি দেখাবে, একটু যে দেখি, এখান থেকে দেখুন আপনি ওয়েব ডাটা করতে পারবেন। এখান থেকে যদি আপনি ওয়েব ডাটা করেন আপনার ফোন কিন্তু ডেড হবে না, আপনার ফোনের যে ডাটা ফাইল আছে, যে লক আছে, ইউজার ডাটা আছে, এটা ক্লিয়ার হবে। এবং নিচে যে রিমুভ এফআরপি আছে, এই রিমুভ এফআরপি যখন করা হবে তখন এই ফাইলের যদি কোনো এফআরপি ফাইল থেকে থাকে, মানে এই আইসিতে যদি কোনো সেটআপ এফআরপির কোনো সেটআপ থেকে থাকে, সেই এফআরপিটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন পরবর্তী বিষয় হলো যে আমরা যেহেতু আইসি কানেক্ট করলাম, আইসি কানেক্ট করার পর এখানে যে ইনফরমেশন দেখা যায়, তারপর এখান থেকে দেখা যায় লগ দেখা যায়, এটা সম্পর্কে জানলাম, এবং এটা সহজে কীভাবে আনলক করা যায় এটাও দেখলাম। এবার আমরা এই দুইটা সফটওয়্যার সম্পর্কে কিন্তু জানলাম, কিন্তু আরেকটা সফটওয়্যার এখনও জানা হয়নি, এটা হচ্ছে যে এই যেটা টুলস, টুল বলতে কি, এটা হচ্ছে ফাইল রাইট রিড এগুলো হয় না, তবে এটার মাধ্যমে লকের আনলকের যে বিষয়গুলো থাকে এখানে খুব সহজে থাকে। তারপর আরপিএমবি যে ক্লিনের যে বিষয়টা থাকে সেটাও কিন্তু এই টুলসে সাপোর্ট আছে। আপনাকে যদি আরপিএমবি ক্লিন করতে হয়, আরপিএমবি নিয়ে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এই সফটওয়্যারটা সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। এখন ধরেন এই সফটওয়্যারটা অন করার পর আমরা প্রথমে কি ফিচার পেলাম, যে ওই পূর্বের নিয়ম অনুযায়ী কিন্তু আছে। এখানে দেখুন ইউএফএস আলাদা অপশন দিয়ে রেখে দিয়েছে, ইএমএমসি আলাদা রেখেছে, ন্যান্ড যেটা এজি রিপিআর আমাদের এত প্রয়োজন নেই, আমাদের দুইটা অপশন সবথেকে বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে ইএমএমসি অপশন টুলস, এই ইএমএমসি ফোল্ডারটা এবং ইউএফএস ফোল্ডারটা। ইএমএমসি ফোল্ডারে দেখুন যে ওই আগের নিয়মেই আইএসপি সকেট, তারপরে যে 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 হার্স যেটা বাস বিট বাস যেটা দেখলাম, এটা এখানে সিএলকে রেট বলে দিয়েছে, এটা আছে যে 42 হার্স পর্যন্ত আছে, তারপরে ভোল্টেজ 1.8, 1.95, 2.8, তারপরে বাস 8 পর্যন্ত আছে। তো এই যে ফিচারগুলো আছে এটা কিন্তু তিনটা টুলসে সেম আছে, মানে আপনার যে টুলসে যান আগে তো আইসি কানেক্ট করবেন, তারপরে তো কাজ, তাই না? তাহলে আইসি যখন কানেক্ট হবে তখন আপনি পরবর্তী ধাপ এমনি বুঝতে পারবেন। আইসি যখন কানেক্ট হয়ে গেছে, এখান থেকে যদি আমি ডিটেক্ট করি, এখানে কিন্তু অপশন আছে ডিটেক্ট বলে আছে, যদি ডিটেক্টে ক্লিক করি তাহলে এই আইসির যে টোটাল যে ইন্টারফেস আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে আমি ডিটেক্টে ক্লিক করলাম, যেহেতু আইসি কানেক্ট করা আছে, এবার দেখুন এখানে ডিটেক্ট ক্লিক করার সাথে সাথে এদের টোটাল যে বিস্তারিত আছে চলে এসছে। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে,
যে এইটা যখন আপনি আরপিএমবি ক্লিন করবেন, আরপিএমবির বিষয়টা হচ্ছে যে যদি এই বক্সে সাপোর্ট থাকে তাহলে এখানে বলবে আপডেটেবল, যদি সাপোর্ট না থাকে তাহলে এখানে এই আপডেটেবল অপশনটা আসবে না, নট ইয়েট দেখাবে। আর আরেকটা থাকবে যে এখানে যে আরপিএমবি যে ক্লিন আছে, ক্লিন থাকলে বলবে এই যে ক্লিয়ার, ছোট্ট করে অংশে ক্লিয়ার লেখা থাকবে। যদি আরপিএমবি ক্লিয়ার লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা আপনি যে কোনো সেটে কানেক্ট করলে আপনার যে কনফিগার অনুযায়ী যদি আপনি লাগাতে পারেন তাহলে ফোন অন হয়ে যাবে। এখন এটার হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমরা সাধারণত এইসব ফিচারগুলো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, জাস্ট লকের বিষয়টা একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দেখুন যে ফিচার করা আছে অ্যান্ড্রয়েড এফআরপি ক্লিয়ার, তারপরে দেখুন ক্লিয়ার পিন জিএসটি পাসওয়ার্ড, এরপরে দেখুন অ্যান্ড্রয়েড ইডিএল ইনফো ফরম্যাট ইউজার ডাটা, তারপরে রিসেট অপো উইথ ইউজার ডাটা। এই মূলত যে 4টা 5টা 6টা এই 6টা অপশন নিয়েই মূলত আমাদের কাজ। আপনি যখন একটা ফোনে কাজ করতে যাবেন, সঠিকভাবে কাজ করবেন, তখন আপনার এই 6টা প্যাচ সম্পর্কে 6টা অপশন সম্পর্কে জানতে হবে। মূলত লকিংয়ের জন্যে এই কাজগুলোই খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন লক আনলক করতে যাবেন তখন প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি এই ফোনের কি কাজ করবেন। এফআরপি ক্লিয়ার করবেন, তাহলে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড এফআরপিতে ক্লিক করেন, ক্লিক করলেই যদি এফআরপি ফাইল থেকে থাকে তাহলে হবে। এখানে বলছে যে পার্টিশন ইনফো নট ফাউন্ড, তাহলে আর আনলকটা হবে কী করে, ওর মধ্যে তো ফাইলই নেই। তাহলে ক্লিয়ার পিন পাসওয়ার্ড, যদি ধরেন এই ফোনের পিন লক আছে, প্যাটার্ন লক আছে, তখন এখানে বলবে যে যে ক্লিয়ার পিন পাসওয়ার্ড ডান। তাহলে মোটামুটি যদি বলে আমরা হচ্ছে একটা ফোনের আনলকের যে বিষয়টা আছে, আইসি ডিটেক্ট করে, আইসি কানেক্ট হচ্ছে রিড করে, তারপরে কোন টুলস দিয়ে কানেক্ট করবে এটা কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে আমরা এখন এই টুলসটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা আবারও প্রথম যে টুলসটা ওপেন করেছি সেই টুলসে যাব। এটা হচ্ছে ইএমএমসি টুলস বলা হয়, ইএমএমসি টুলস, ইএমএমসি প্লাস টুলস, এটা হচ্ছে প্রথম টুলস এই ইজিজেট্যাক প্লাসের। এটার মাধ্যমে আপনার একটা ফোনের যে ইএমএমসি যেটা আছে, ইএমএমসির টোটাল হিস্টোরিটা আপনি এটাতে জানতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে কি আইসির হেলথ রিপোর্ট সম্পর্কে। ধরেন আপনি ফোনের আইসিটা কানেক্ট করলেন, আইসিটা ভালো না খারাপ এটা বুঝবেন কি করে, এটার জন্য আইসি প্রথমত চেক করলেন। হেলথ রিপোর্ট যদি হেলথ রিপোর্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে আইসি দিয়ে ফোন অন হবে না। হেলথ রিপোর্টটা কেমন দেখায় সেটা হচ্ছে এখন দেখব। এটার জন্য আমরা আমাদের কাছে হেলথ রিপোর্ট, ব্যাড হেলথ রিপোর্টের আইসি আছে, সেটা হচ্ছে যে 153 আছে। তাহলে 153টা কানেক্ট করব। আমরা 221 দেখেছি, 254 দেখেছি, এবার 153 দেখব। 153 একটা আইসি আছে, কানেক্ট করি, দিয়ে লাগালাম। আইসিটা যদি ভালো থাকে তাহলে ফটাফট কানেক্ট পাবে, আর যদি নষ্ট থাকে তাহলে সহজে কানেক্ট পেতে যাবে না। মানে একটা নষ্ট আইসি লাগানোর পরে এটা দেখতে কেমন হয়, কি এরর আসে সেটা জানবো। এই দেখুন এখানে দেখাচ্ছে কি ডাটা আরসিবি টাইম আউট এরর, অর্থাৎ এই আইসিটার যে কন্টিনিউ করার যে অবস্থা সেটা নাই। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ভোল্টেজটা একটু কমিয়ে দিতে পারি, ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দেওয়ার পর আবার কানেক্ট দেব, আমার মনে হয় না পাবে, যেহেতু আইসিটা দুর্বল, তো আইসি নষ্ট, এটা পাইল না। আমরা আরেকটা আইসি লাগাই, মানে নষ্ট আইসির যে লক্ষণগুলো থাকে সেইটাই মূলত দেখানোর চেষ্টা করছে। এই যে পিনগুলো অনেকদিন পড়ে থাকলে বা আইসির যে বলগুলো থাকে প্রপারভাবে যদি না থাকে তাহলে কিন্তু সকেটে পায় না, এটাই হচ্ছে আমার সাথে। আচ্ছা যাক, এবার এইটাও পেয়েছে, এটা দেখি কি বলে। এই যে অলরেডি সামনে, হ্যাঁ
এটার ভিউটা কেমন দেখেন। আইসিটা যখনই কানেক্ট দিলেন আইসিতে কিন্তু একটা মেসেজ এসছে, দেখুন যে ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, অর্থাৎ এই আইসিটা আর সম্ভাবনাই নেই। যদি আপনি পার্টিশন করে দেন, এটা পার্টিশন ভেঙে দেন, তখন চলতে পারে, অন হয়ে দেখা যাচ্ছে 2-4 দিন চলবে, আবার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এইসব আইসিগুলো আর কখনোই লাগানো যাবে না। এটা দেখুন যে বলছে যে এস্টিমেট, এই যে এইটা ডিভাইস লাইফ টাইম এস্টিমেশন এমএলসি ইরোর 90% অফ 100% ডিভাইস লাইফ টাইম ইউজ, অর্থাৎ 100% থেকে 90% অলরেডি ব্যবহার হয়ে গেছে, ওর জীবন আর কিছু নেই, 10% আর কী হবে, খোলস পড়ে আছে। তারপরে নিচেরটাও এসএলসি, এটারও একই অবস্থা, 90% এসএলসি থাকে, সেখান থেকে 80% অলরেডি ব্যবহার হয়ে গেছে। তাহলে মোটামুটি দুইটার যে লেভেল আছে, লেভেল শেষ। তাহলে কিন্তু এই আইসিটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। এবং ধরেন আপনি একটা আইসির এই যে রিপোর্টটা এমনিতে দেখতে চাচ্ছেন, এই ব্যাড হেলথ মানে আপনি একটা আইসি নষ্ট আছে কিনা, এটা ডিটেক্ট করছে কিনা, এটার কি অবস্থা আছে সেটা যদি জানতে চান, আইসি কানেক্ট করার পর আপনি প্রথমত অ্যাডভান্সে যাবেন। এখান থেকে দেখুন যে স্মার্ট রিপোর্ট বলে যে অপশনটা আছে, স্মার্ট রিপোর্ট, এখান থেকে আমরা কোথায় এসেছি, এখান থেকে নিচের যে ইএমএমসি কনফিগারেশনের পাশে যে অ্যাডভান্স আছে এই অপশনে এসেছি। খেয়াল করুন এখান থেকে কি স্মার্ট রিপোর্ট, SMART REPORT রিপোর্ট, এই রিপোর্টে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু এই যে নিচের যে এসএলসি আর এমএলসি যে রিপোর্ট আছে এটাও কিন্তু দেখে যাবো। যাই হোক আমি এখানে ক্লিক করেই দেখাই, তখন কি দেখাই, এটা আসলে ওইটা যেভাবে দেখেছে একটু একটু ভিন্নভাবে দেখেছে, এখানে নিচে কিছু আর কিছু রিপোর্ট দিয়েছে। তো এইটা বোঝানোর উপায় হলো মানে এইটার বলার উপায় হলো, যদি বারবার আপনি রিবলিং করেন, বারবার পাওয়ার আইসি চেঞ্জ করেন, একবারও কাজ হবে না যদি আপনার আইসি রিপোর্ট ঠিক না থাকে। অবশ্যই আইসি রিপোর্ট দেখতে হবে। এখান থেকে আমরা আইসি রিপোর্টটা দেখলাম, যদি মনে করে যে আইসি ফরম্যাট করব তাহলে আপনাকে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাটে ক্লিক করতে হবে। এখান থেকে ফরম্যাট করলে মোটামুটি এই আইসিটা টোটাল রিমুভ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। তা মোটামুটি আমরা একটা আইসির ইন্টারফেস সম্পর্কে জানলাম, আইসি কানেক্ট করা সম্পর্কে জানলাম এবং কিছুটা তথ্য আজকে গ্যাদার করলাম এই ভিডিওর মাধ্যমে। আমরা চেষ্টা করি যে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে দেওয়ার, যতটুকুন দেখিয়েছি আমরা লাইভটা কন্টিনিউ করব না, আমাদের লাইভটা অলরেডি প্রায় শেষের পথে। আপনারা যারা সাথে আছেন, সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য। আমরা নিয়মিত প্রত্যেক শুক্রবারে আমরা আমাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি এবং তথ্যমূলক ভিডিও উপস্থাপন করি। আমরা একটু স্লাইডারে যাব, স্লাইডারে আমরা দেখব যে এই যে জেটাক্সের যে ইন্টারফেসটা দেখুন, যে ইএমএনসি ম্যানেজার যেটা, এই ম্যানেজারটা কেমন হয় এটা নিয়ে অনেক বিস্তারিত বলা যাবে, এটা নিয়ে আমরা নেক্সটে কোনো এক ভিডিওতে জানাবো। তারপরে ক্লাসিক সুইট যেটা, তারপরে BMC+2 যেটা, এটাও দেখলাম। আর এই যে সকেটগুলো আছে, এই সকেটগুলো মূলত আপনারা এইটার সাথে পাবেন, এটার ভিতরে একটু পার্থক্য আছে। তা যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো অসঙ্গতি মনে হয় কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের থেকে তথ্য নিয়ে আমরা পরবর্তীতে আরও তথ্য দিয়ে ভিডিওগুলো শেয়ার করার। মানুষের ভক্ত কখন হয়, যখন তার থেকে কিছু নিতে পারে। তা যাক, আমাদের ভিডিওটি যাই দেখানো হয়, যাই বলা হয়, অন্তত কিছু না কিছু দেওয়ার চেষ্টা করা হয়। আপনারাও অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আপনার ভিডিও দেখে মোটামুটি কাজ ভালো করতে পারছি। তা আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা আমাদের ভিডিও থেকে ভালো কিছু শিখছেন, ভালো কিছু জানছেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে পূর্ণাঙ্গ একজন টেকনিশিয়ান আমাদের এই ভিডিওর মাধ্যমে বানানোর আর কি। যারা আমার কাছে আসছেন, যারা আমার কাছ থেকে কাজ দেখছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো ভালোবাসা দোয়া তো থাকবেই। এবং যারা ভিডিও দেখে কাজ শিখছেন অনেক দূর দূরান্তে, যেরকম অনেকে ইন্ডিয়া থেকে কাজ শিখছেন, অনেকেই মেসেজ করেন, আসলে কি এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে পরবর্তীতে আমরা চেষ্টা করব যে যখনই সময় পাই কিছু না কিছু রিপ্লাই করার। তবে ভিডিওটা যখন আমি আপলোড করি কোনো না কোনো মানে তথ্য দিয়েই আপলোড করি, কোনো কাটছাট করা হয় না। তা যাই হোক,
ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আর আমাকে কমেন্ট করা লাগবে না বা মেসেজ করা লাগবে না। কমেন্ট করবেন, ভালোবাসাটুকুন দেখাবেন, এই আর কি। যারা মেসেজ করেছেন, অনেকেই মেসেজ করেছেন, আসলে মেসেজের রিপ্লাইগুলো আমি দিতে পারি না, আমি তো একটা মনোযোগে ছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম, তা সেটার জন্য রিপ্লাই দেওয়া হয়নি। এখানে লিখেছে শহীদুল ইসলাম, আই মিস ইউ বস, আই লাভ ইউ টু, ধন্যবাদ ভাইজান। তারপর একজন লিখেছেন এমডি খোকন ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনারা আমাদের যে লেখাগুলো আছে, এটা লেখাগুলো ছোট হওয়ার কারণে এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। আপনারা ফোন যদি পোর্ট্রেট করে নেন, আর করে নেন, তাহলে ক্লিয়ার দেখতে পারবেন। মোটামুটি অনেকেই কমেন্ট করেছেন, সব লেখাগুলো খুব ছোট, বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে কি, এটা তো মানে ডেস্কটপ ভিউ, আপনারা যদি সাইটে ফোনটা ঘুরিয়ে নেন তাহলে দেখতে পারবেন। তা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও যাও যাও, তুমি চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা আবার দেখবা, হ্যাঁ?